বাংলাদেশের সঙ্গে সরাসরি যুদ্ধ করতে যাচ্ছে। এইদিকে কঠিন সতর্কবার্তায় আছেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভারতের একটা স্টেট এমন সময় আনলো যখন বাংলাদেশের মানুষ অনেকটা আমরা শান্ত হচ্ছি। আমাদের বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ, বোঝা যায় যে উস্কানিমূলক, যাতে আরো বাংলাদেশকে প্রভোগ করা হচ্ছে, তোমরা ফাঁদে পা দাও। বাংলাদেশ ফাঁদে পা দেবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 18 কোটি মানুষের 36 কোটি হাত একসাথে উপরে উঠবে এবং এই 36 কোটি হাত প্রধান উপদেষ্টার পাশে আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য। আজকেও সীমান্তে ইন্ডিয়ার বিসিএফ বাংলাদেশ এক নাগরিককে গুলি করে মেরে ফেলেছে। দর্শক শ্রোতা, ভারত চাইছে বাংলাদেশের সঙ্গে একটা দণ্ড লাগাতে, কিন্তু বাংলাদেশ প্রতিজ্ঞা করেছে তাদের ফাঁদে পা দিবে না। ডক্টর ইউনূস উপদেষ্টাদের সঙ্গে এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভারত কি কি ফাঁদ পেতে রেখেছে বাংলাদেশের সঙ্গে সংঘাতে যাওয়ার জন্য, এবং ভারত কত বড় ষড়যন্ত্র করেছে, পরিকল্পনা করেছে। আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ঘটনাটি অবশ্যই নিন্দনীয়, তবে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভারতের একটা স্টেট এমন সময় আনলো যখন বাংলাদেশের মানুষ অনেকটা আমরা শান্ত হচ্ছি। আমাদের সরকার দেশ এবং কি বলা হয় যে দেশপ্রেমের ইস্যুতে বা সার্বভৌমত্বের ইস্যুতে পুরো জাতিকে এক করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সবাই দৃশ্যত একত্রিত হয়েছে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তারা একত্রিত হয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তো ভারত হঠাৎ করে যে সিদ্ধান্তটা নিয়েছে, ভারতের আসাম রাজ্য, আমি মনে করি এটা আমাদের দেশের মানুষকে হালকা উস্কানোর জন্য। তবে এই ইস্যুতে আমরা নিন্দা প্রকাশ করব, কিন্তু কোনো ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ অথবা ধরেন ভারতীয় অ্যাম্বাসি ঘেরাও বা সামহাও মিডিয়াতে বিদ্বেষমূলক বক্তব্য আমরা যেন না ছড়াই, এটা আমার কাছে নতুন ফাঁদ ছাড়া কিছু মনে হয় নাই। কারণ এই ঘটনাগুলো ভারতে চলমান, তবে এখন এই মুহূর্তে করার কারণ হচ্ছে বাংলাদেশিদেরকে আরেকটু উস্কানোর জন্য, যে না ভারতের রাজ্যে এটা যেটা হচ্ছে। অবশ্যই দেখেন, প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার লালন পালন করার সুযোগ আছে, কিন্তু ভারত কি বলছে যে ভারত আমাদেরকে এত সাম্প্রদায়িকতার মানে সবক দিতে আসছে। আসাম রাজ্যে আপনার একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে। ভারতের আসামে হোটেল, রেস্তোরাঁ এবং প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হয়েছে। আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী, দেখছেন এই সেই বিজেপি যারা লোকসভায় আমাদেরকে নিয়ে কথা বলে, এই মুখ্যমন্ত্রী যিনি আছেন, মানে আমাদের যেমন প্রধানমন্ত্রী ভারতের স্টেট ভিত্তিক রাজ্য, সেখানে আসামের যে প্রধানমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী বলা হয়, তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তো কেমন প্রধানমন্ত্রী পাইছে? এটা কি আসাম জাতির জন্য প্রধানমন্ত্রী পাইল? না, আসামে বসবাসকারী হিন্দুদের জন্য তিনি সম্ভবত প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তার বক্তব্য হচ্ছে, গতকালকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইনে আপনার খাওয়ার সুযোগ ছিল, সেই আইনটাকে সংশোধন করা হয়েছে, আর সংশোধনের জন্যই এই বৈঠক করা হয়েছে। আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা। তো নতুন বিধান এখানে কি আছে? আসামের এই মুখ্যমন্ত্রী বলছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না, কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। তাই গতকাল থেকে তারা রাজ্যের হোটেল, রেস্তোরাঁ, প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের বলছেন যে আগে মন্দিরের 5 কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল, কিন্তু এখন এই নিষেধাজ্ঞার পরিসর পুরো রাজ্য জুড়ে। আসামে গরুর মাংস খাওয়াটা কিন্তু বেআইনি নয়, কিন্তু আসাম গবাদি পশু সংরক্ষণ আইনের নামে 2021-এ আপনার হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ছিল, কিন্তু এখন এটাকে সার্বজনীন করছে। বুঝতে পারছেন তো কেন? এখন এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যেই ইস্কন ইস্যু, চিন্ময় কৃষ্ণা ইস্যু, এই সকল ইস্যুতে দুই দেশের মধ্যে জনগণ টু জনগণ একটা দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্তটা এই মুহূর্তে
ভারতের একাংশ উগ্রপন্থী হিন্দু যারা, তাদেরকে হয়তো খুশি করছে, কিন্তু যারা হোয়াইট মেন্টালিটির মানুষ, যারা সেখানকার অন্য ধর্মাবলম্বীরা আছেন, তারা কি এই সিদ্ধান্তটাতে খুশি হয়েছেন? সামনে রমজান আসতেছে, একজন মুসলিমের জীবনে গরুর মাংসের বেশ কিছু কানেক্টিভিটি আছে। রমজান বলেন, কুরবানি বলেন, আরও বিভিন্ন জায়গায় আকিকা বলেন, অথবা পারিবারিক একটু আয়োজন হোক, এটা খুবই আমাদের যে রান্না বান্না খাবার দাবারের রেসিপিগুলো কানেক্টেড। তো ভারত সরকারের এই সিদ্ধান্তরা, সরকারের বলতে আমরা আসাম রাজ্যের যে সিদ্ধান্ত দেখছি, এটা নিয়ে তাদের দেশের মানুষই কিন্তু অলরেডি সমালোচনা করছে যে এটা আরেকটা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস, আসাম রাজ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা নেগেটিভ অ্যাক্টিভিটিস ক্রিয়েট করার জন্যই ইন্টেনশনালি এটা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও যেন মানুষ একটু চিল্লাপাল্লা করে। তবে আমরা এসব ব্যাপারে কথা বলবো না, কারণ ভারত যা চায় মাঝে মাঝে আমরা সেই ফাঁদে পা দিই। ভারতের জনগণ, আসামের জনগণই, যারা হোয়াইট মেন্টালিটির হিন্দু ভাইরা আছেন, মানুষরা আছেন, ভোটাররা আছেন, পরবর্তী নির্বাচনে এই মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার সাথে তারা ব্যালটের মাধ্যমে বিচার করবে। দর্শক, সকালবেলায় উঠেই মনটা খারাপ হয়ে গেল একটি খবর দেখে। খবরটি হচ্ছে এই: বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ। এটা হলো চ্যানেল 24-এর অনলাইন যেই পোর্টাল, সেই পোর্টালের খবর। চ্যানেল 24-এর স্ক্রলেও দেখছি এই খবরটি। পঞ্চগড়ের ঘটনা, যখন নাকি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে বা তিক্ততার চরমে, নানা ঘটনা ঘটছে। ওই পারে এই পারে, ওই পারে চলছে একাধারে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বিক্ষোভ, এবং বাংলাদেশের মিশনগুলো যেখানে সন্ত্রস্ত, দুই মিশন রীতিমতো অচল অবস্থা, তাদের কূটনীতিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটল। এগুলি বোঝাই যায় যে উস্কানিমূলক, যাতে আরো বাংলাদেশকে প্রভোগ করা হচ্ছে, তোমরা ফাঁদে পা দাও। বাংলাদেশ ফাঁদে পা দেবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ, যার কারণে তারা সমস্ত পর্যায়ে আজকে 3 দিন ধরে প্রথমে ছাত্র নেতা, তারপর রাজনৈতিক দল, তারপর সমস্ত ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে। একটাই হচ্ছে সেখানে বিষয়, যে জাতীয় ঐক্য কি প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম ছাড় নেই, এবং সব দল, সব মত, সবাই এক, অন্তত এই একটা পয়েন্টে ঐক্যবদ্ধ। যাই হোক, খবরটা হলো এই: পঞ্চগড়ে মমিন পাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার 5 ডিসেম্বর মধ্যরাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নীলফামারী 56 বিজিপি ব্যাটালিয়নের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। দর্শক, খুবই সংক্ষিপ্তভাবে এসছে খবরটা, আর এখনো পর্যন্ত অন্য কোনো পত্রিকায় আমি কয়েকটি অনলাইন চেক করছি, সেখানে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কালের কণ্ঠ দেখলাম, তারপরে আমাদের সময়, সেখানেও পাচ্ছি না। দর্শক, আর কোনো জায়গায় এসছে কিনা আমি একটু আপনাদেরকে জানাই। হ্যাঁ, আরেকটা এসছে যুগান্তরে সীমান্তে ফের বিএসএফ এর গুলি, বাংলাদেশি নিহত। পঞ্চগড় মমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। এখনো বিস্তারিত কিছু পাওয়া যায়নি, তবে এটা খুবই দুর্ভাগ্যজনক যে এত কিছুর পরেও বিএসএফ গুলি চালাচ্ছে নির্বিচারে এই প্রতিবাদের পরে। তার মানে তারা তোয়াক্কা করছে না এই কারণে যে তারা প্রতিশোধ নিতে চায়, তারা বাংলাদেশকে একটা ফাঁদে ফেলতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু পাল্টা প্রতিক্রিয়া জানানো হোক যাতে তারা সুযোগ পায়। তো সেই সুযোগ বাংলাদেশ দেবে না বলে খুবই সতর্ক, এবং সীমান্ত এলাকায় বিজেপি যথেষ্ট পরিমাণ সতর্ক পদক্ষেপ নিয়েছে, তাদের শক্তি বাড়িয়েছে। স্থানীয় জনসাধারণকে নিয়ে তারা দিনরাত পাহারা দিচ্ছে, যাতে সীমান্তের ওপার থেকে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এই প্রান্তে তারা ছড়াতে না পারে। এখন এই পরিস্থিতি কতদিন চলবে, আলাপ আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা এটা বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তের যা ঘটছে সীমান্ত এলাকায় এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিরোধী যেভাবে প্রচারণা চলছে, তাতে এটা নজিরবিহীন। মানে গত 50 বছরে এরকম ঘটনা ঘটেছে কিনা সন্দেহ, কিন্তু এবার তারা করছে।
করছে এই কারণে গত 15 বছর তাদের একটা অঙ্গরাজ্য ছিল বাংলাদেশ বলা যায়, সেই অঙ্গরাজ্য হাতছাড়া হয়ে গেছে। এটা তারা কোনোভাবেই মানতে পারছে না, যার কারণেই একের পর এক প্রায় প্রতিদিনই একটা না একটা অশান্তির খবর লেগে আছে। আর তাদের প্রচার মাধ্যম তো চূড়ান্তভাবে ন্যাক্কারজনকভাবে প্রচার প্রচারণা চলছে, যেটা নিয়ন্ত্রণের ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংলাপের ডাক দিয়েছিলেন। মূলত সেখানে 3টি বিষয়ের উপরে সবার বক্তব্য জানতে চেয়েছেন এবং মতামত জানতে চেয়েছেন। প্রথমত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধারাবাহিক অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সেটা মোকাবেলায় আসলে আমাদের করণীয় কি। দ্বিতীয়ত, বাংলাদেশের 2টি উপ হাইকমিশন কলকাতা এবং আগরতলায় হামলা সহ বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া স্পষ্টতই এটি ভারতের পক্ষ থেকে একটি সংঘাতের উস্কানি। এবং এর আগেও আপনারা দেখেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা এবং অপপ্রচার করে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিতর্কিত একজন ধর্মীয় নেতা, ইসকনের নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে হত্যার মতো একটি ঘটনা ঘটেছিল, যে এটি একটি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর একটি অপচেষ্টা ছিল। তো এই ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং এই সাম্প্রদায়িকতা, যে বিশেষ করে ভারতের উস্কানি, সংঘাত সৃষ্টিতে এবং সাম্প্রদায়িকতা, এই দুটো পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিমত। এবং একই সাথে 5ই অগস্ট, বিশেষ করে 5ই অগস্টের পূর্বে যে ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে যে একটা গণ আন্দোলন গড়ে উঠেছিল, যেই আন্দোলনে ভারতের মদতপুষ্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল 5ই অগস্টের পূর্বে, সেই জাতীয় ঐক্য পরবর্তী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই জাতীয় ঐক্যের প্রয়োজন। আমাদের রাজনৈতিক মত পথের পার্থক্য আছে, চিন্তার ভিন্নতা আছে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থে কিন্তু আমাদের এক অভিন্ন অবস্থান থাকে। তো সেই ক্ষেত্রে এই যে চলমান পরিস্থিতি এবং আগামীতে এই জাতীয় ঐক্য ধরে রাখা যায় কিভাবে, এই 3টি বিষয়ের উপরে আলোচনা হয়েছে। সেখানে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু মৌলিক বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। কাজে এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আঘাত আসে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় 18 কোটি মানুষের 36 কোটি হাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। ভারত কত বড় সংঘাতে যেতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আজকেও সীমান্তে বাংলাদেশ এক নাগরিককে ওখানকার বিসিএফ গুলি করে মেরে ফেলেছে। তার মানে তারা নিশ্চিত ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সঙ্গে তারা সংঘাতে যেতে যাচ্ছে। দর্শক শ্রোতা, কিন্তু ডক্টর ইউনূস প্রতিজ্ঞা করেছেন সমস্ত উপদেষ্টা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে তারা ফাঁদ পেতে রেখেছে, তাদের ফাঁদে আমাদের কখনো পা দেওয়া যাবে না, কারণ তাদের সঙ্গে আমরা সংঘাতে যাব না। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদী কিন্তু যে কোনো উপায় আছে বাংলাদেশের সঙ্গে তারা সংঘাতে যে আবারও শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা দেওয়ার জন্য, কারণ ডক্টর ইউনূসের ক্ষমতা তারা মেনে নিতে পারতেছে না। যাক, আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেলেন। এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।